হঠাৎ পুলিশের আগমনে সবাই একটু অবাকই হলো। আসতেই পারে, যেহেতু অ্যাক্সিডেন্টের কেস, আবার একজন মারাও গেছে। স্যার, আপনাদের অ্যাক্সিডেন্ট কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। এটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে আপনাকে মেরে ফেলার জন্য। একদমে কথাগুলো বলল এসআই হারুন। তন্নির বাবা বলে, কি বলছেন অফিসার? কে করিয়েছে আর কিভাবে জানলেন? এসআই হারুন বলল, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ভালো করে পরিদর্শন করে বুঝতে পারি আপনার গাড়ির ব্রেক আগে থেকেই কাটা ছিল, যার কারণে গাড়ির কন্ট্রোল হারিয়ে যায়। আপনি কি বলতে পারেন কে এই কাজটি করেছে? আপনার কি কাউকে সন্দেহ হয়? তন্নির বাবা বলে, গাড়ির সব কাজ তো ড্রাইভারই করতো। আমি বলতে পারবো না। সন্দেহ করার মতো কেউ নেই, আবার অনেকেই আছে। এসআই বলে, ঠিক বুঝলাম না। তন্নির বাবা বলে, দেখুন অফিসার, আমি একজন ব্যবসায়ী মানুষ। অনেকেই তো আমার ক্ষতি করতে চায়, কিন্তু আমায় প্রাণে মারতে চায় এমন সন্দেহ কারোর ওপর নেই। এসআই বলে, আচ্ছা স্যার, আপনি এখানে একটা সাইন করে দিন। আমরা খুঁজে দেখছি কে বা কারা আপনাকে মেরে ফেলতে চায়। আর হ্যাঁ স্যার, একটু সাবধানে থাকবেন। এদিকে আমি ব্লাড দেওয়ার কারণে শরীরটা প্রচণ্ড দুর্বল লাগতেছে। কোনো মতে হেঁটে সেই জায়গায় আসলাম যেখানে রিক্সাটা রাখা ছিল। কিন্তু আমার রিক্সাটা গেল কই? এখানে তো রেখে গিয়েছিলাম। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বলতে পারলো না। ঢাকা শহরে তো আর চোরের অভাব নেই। তাহলে কি আমার রিক্সাটা? না, আর ভাবতে পারছি না। চাচা আমায় বিশ্বাস করে রিক্সাটা দিয়েছেন, আমি এখন কি জবাব দিব? মন খারাপ করে বসেছিলাম, খুব খারাপ লাগতেছে। কেমনে কি করব? চাচা আমায় এতটা বিশ্বাস করে, আমি কিভাবে চাচাকে এই কথা বলবো? টুং টুং করে ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে চাচার নাম্বারটা জলজল করে ভাসছে। ফোনটা রিসিভ করব এই সাহসই পাচ্ছিলাম না। কাপা কাপা হাতে ফোনটা রিসিভ করলাম। হ্যালো চাচা। চাচা বলে, হ্যাঁ বাবা, কই তুমি? আমি বললাম, চাচা আমি তো রহমতপুর বাজারের আগের মোড়ে। চাচা বলে, হসপিটাল থেকে কখন আসছো? আর যাকে নিয়ে গেছিলে তার কি অবস্থা? আমি তো চাচাকে কিছুই বলিনি, হয়তো কোনোভাবে শুনেছে, কিন্তু চাচাকে কিভাবে রিক্সার কথা বলবো? আমি বললাম, এখন মোটামুটি সুস্থ। চাচা রিক্সাটা? আর বলতে পারলাম না। কি করে বলবো, কোনো বাসায় খুঁজে পাচ্ছি না। চাচা বলে, রিক্সা আমার ছেলে নিয়ে আসছে, তুমি চিন্তা করো না। বাসায় যাও, আজকে জমার টাকা দিতে হবে না। এতক্ষণে আত্মায় পানি আসলো। আমি বললাম, আচ্ছা চাচা। আজ যেহেতু আর রিক্সা নিয়ে বের হব না, তাই একটু আড্ডা দিব ভাবছিলাম। তাই নীরবকে ফোন দিলাম। নীরব, কই তুই? নীরব বলে, আরে দোস্ত, তোরে তো বলাই হয়নি। হঠাৎ করে নানার অসুখের খবর শুনে রাজশাহী চলে আসছি। আমি বললাম, ও, নানার শরীর কেমন আছে? নীরব বলে, বেশি ভালো না রে দোস্ত, দোয়া করিস। আচ্ছা, চিন্তা করিস না, ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর আমি বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আজ কেন জানি বাড়ির কথা খুব মনে পড়ছে। পুরনো সিমটা ভরে প্রথমে মায়ের নাম্বারে ফোন দিলাম। মা বলল, হ্যালো, কে? আমি নিশ্চুপ। মা আবারও বলল, হ্যালো, কে বলছেন? আমি ফোনটা কেটে দিলাম। মায়ের কণ্ঠটা অনেক দিন পর শুনলাম। সুখে নাকি দুঃখে জানি না, চোখ দিয়ে পানি চলে আসলো। আমার নাম্বারটা হয়তো তাদের ফোন থেকে আগেই ডিলিট করে দিয়েছে, নয়তো মা আমায় চিনতে পারতো। আর ডিলিট করাটাই তো স্বাভাবিক। যেখানে আমাকেই ত্যায্যপুত্র করে দিছে, সেখানে নাম্বার রাখাটা তো বিলাসিতা। হ্যাঁ, ভাবির নাম্বারে কল দিয়েছিলাম, ভাইয়া ফোন ধরেছিল, তাই আর কথা বলিনি। ইয়াসিনের নাম্বারে ফোন দিলাম। দোস্ত, কেমন আছিস? ইয়াসিন বলে, ভালো না রে দোস্ত, বাবা অনেক অসুস্থ। আমি বললাম, কি হয়েছে ওনার? ইয়াসিন বলে, ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছেন 1 মাসের মধ্যে চিকিৎসা না করালে। এই বলেও কাঁদতে থাকে। আমি বললাম, কান্না করিস না দোস্ত, আল্লাহর ওপর ভরসা রাখ। ও বলে, হ্যাঁ তুই তো জানিসই, এই বাবা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নাই আমার। ডাক্তার বলেছেন 5 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করাতে। আমি বললাম, এত টাকা ম্যানেজ করবি কিভাবে? ও বলে, বাড়ির পাশে জমিটা বিক্রি করে দিব। আমি বললাম, এই জমিটাই তো তোদের একমাত্র সম্বল, ওটা বিক্রি করে দিলে চলবে কিভাবে? ও বলল, বাবাই যদি না থাকে তাহলে জমি দিয়ে কি করব বল? তাছাড়া দোকানটা তো আছেই, আল্লাহ চালাবে। আমি বললাম, হ্যাঁ, চিকিৎসা কোথায় করাবি? ও বলল, ঢাকায়। আমি বললাম, আচ্ছা, ঢাকায় এসে আমাকে জানাইস, আঙ্কেলকে দেখার ইচ্ছে করছে খুব। ও বলল, আচ্ছা। আমি বললাম, নিজের খেয়াল রাখিস, আল্লাহ হাফেজ। অন্যদিকে তন্নির বাবা খোঁজ করতেছে ছেলেটার, যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। উনি ওনার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলল, তুমি ওই ছেলেটার খোঁজ করো তো। অ্যাসিস্ট্যান্ট বলল, জি স্যার। এ সময় তন্নি বলে ওঠে, বাবা আমি ওকে চিনি, সে আমাদের কলেজেই পড়ে। তন্নির বাবা বলে,
আচ্ছা, কালকে ছেলেটার সাথে পরিচয় করে দিও তো মামুনি। তন্নি বলে, আগে তুমি সুস্থ হও, পরে। আচ্ছা। এদিকে আমি সকাল সকাল কলেজে গেলাম। একা একা ভালো লাগছে না একদম। ইস, নীরবটা থাকলে ভালো হতো। আজ ডাইনি মেয়েটা কই? সে আসেনি নাকি? হাসান কিন্তু এখনো জানে না যাকে সে বাঁচিয়েছে সে তন্নির বাবা। মেয়েটা আসেনি, আজ শান্তিতে ক্লাস করতে পারবো। কিন্তু এমন লাগছে কেন? হঠাৎ আমি কেন ওকে মিস করতেছি? কেন ওকে দেখতে মন চাচ্ছে? আমি বুঝতেছি না কিছু। জানি না মেয়েটার প্রতি কেন নিজেকে দুর্বল লাগে। নয়তো ওর এত অপমান কেন সহ্য করছি? কি ভাবতেছি এগুলো? ওর সাথে কি আমার যায়? শুনেছি সে অনেক বড় লোকের মেয়ে, তাও কল্পনা করতে সমস্যা কি? এখন ক্লাসের সবার সাথে মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে আমার। তাদের সাথে কথা বলতেছি, তখনই তন্নি ক্লাসে আসলো। মেয়েটাকে আজ অনেক মায়াবী লাগছে। এইদিকে শুনতো, তোর সাথে কথা আছে। তাকিয়ে দেখলাম আমাকেই ডাকছে, কিন্তু কেন? মনে মনে ভাবলাম, আল্লাহ বাঁচাও, কালকে হসপিটালে ওর সাথে ধাক্কা লাগছিল, সেই উসুল তুলবে মনে হয়। মনে ভয় আর বুকে সাহস নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। জানি না কপালে কি আছে। বললাম, জি আপু, কিছু বলবেন? তন্নি বলে, সরি কালকের ব্যবহারের জন্য। সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে, ওর মতো মেয়ে আমাকে সরি বলতেছে। আমি বললাম, ইটস ওকে। তন্নি বলে, ধন্যবাদ। হ্যাঁ, আসলে কি সূর্য পশ্চিম দিকে উঠেছে নাকি? আমি বললাম, কিন্তু ধন্যবাদ কেন? ঠিক বুঝলাম না, ধন্যবাদ কেন দিলেন? তন্নি বলে, কালকে আমার বাবাকে হসপিটালে সময় মতো নিয়ে বাঁচানোর জন্য। আমি বললাম, উনি আপনার বাবা? তন্নি বলে, হ্যাঁ, আগে জানলে কি নিয়ে যেতে না? আমি বললাম, না, এটা তো আমার দায়িত্ব ছিল। তারপর তন্নি একটা টাকার বান্ডেল এগিয়ে দিয়ে আমাকে বলল, এই টাকাগুলো নেও। আমি বললাম, টাকা কিসের জন্য? ও বলল, আমার বাবাকে রক্ত দেওয়ার জন্য। আমি বললাম, আপনার কি মনে হয় আমি আপনার কাছে রক্ত বিক্রি করছি? যদি এমনটা ভাবেন তাহলে শুনুন, এই সময় ওনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তাই রক্ত দিয়েছি। কি আজব, মানুষ কেন বোঝে না টাকা দিয়ে সব কিছু কেনা যায় না? ও বলল, আমি কিছু জানি না, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকতে চাই না, তুমি এগুলো নাও। আমি বললাম, আপনার যদি টাকা বেশি হয়ে থাকে তাহলে মসজিদ মাদ্রাসায় দান করে দেন। ও বলল, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছো। আমি বললাম, সরুন, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, এই বলে চলে আসতে লাগলাম। এমন সময় তন্নি আমার শার্টের কলার ধরে বলল, তোরে বলছি টাকাগুলো নিতে, তুই নে, তোর মতো ফকিরের কাছে ঋণী হয়ে থাকতে চাই না। আমি ঠাস ঠাস করে দুইটা দিয়ে দিলাম। খুব জোরেই লেগে গেছে, ফর্সা গালটা লাল হয়ে গেছে। টাকার গরমে আপনার পা মাটিতে পড়ে না, তাই না? এতই যদি টাকা থাকে এতিমখানায় যান, মাদ্রাসায় যান। ওর মুখের উপর বলে দিলাম। দুই হাতে দুই গাল ধরে তন্নি একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখ দুটো পানিতে টলমল করছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল বাইরে। এভাবে থাপ্পড় মারাটা ঠিক হয়নি মেয়েটাকে। নিজের কাছেই নিজের খারাপ লাগতেছে। ক্লাস শেষ করে গেটের বাইরে আসতেই একটা গাড়ি থেকে কিছু ছেলে পেলে এসে আমাকে জোর করে একটা কালো গাড়িতে তুলে আমার মুখ বেঁধে দেয়। কি আজব, আমি কি করলাম বুঝতে বাকি রইল না। এটা বদমেজাজি তন্নির কাজ, কিন্তু গাড়ি থেকে নামিয়ে এমন এক জায়গায় আনলো যেখানে আমি কিছুই চিনি না। এই লোকগুলো কারা? এদের তো আমি চিনি না। অবাক হলাম তাদের কথাবার্তা শুনে। এ কি বলছে তারা? এই সেই হারামি যে আমাদের প্ল্যান বেচতে দিয়েছে, কালো একটা লোক বলল। আমি বললাম, কিন্তু কিসের প্ল্যান আমি বেচতে দিলাম? আর আমি এসব ব্যাপারে কিছুই জানি না। লোকটা বলল, জানোস না তাহলে ওই ব্যবসায়ীকে বাঁচালি কেন? আমি বললাম, ওটা একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব ছিল। লোকটা বলল, দায়িত্ব? শালার বেটা, এত করে কষ্ট করে প্ল্যান করলাম আর তুই ওকে বাঁচিয়ে নিছস, আবার দায়িত্ব বলস? ওদের সর্দার বলে, এই ওরে এভাবেই বেঁধে রাখ, যতক্ষণ না ওই ব্যবসায়ীর কেল্লা ফতে হচ্ছে ততক্ষণ ওরে ছাড়বি না। সর্দারের ফোন বাজছে। ফোনের উপাস থেকে একটা লোক বলল, অকর্মার ডেকি, তোদের দিয়ে কিচ্ছু হবে না, ওরে আজকের ভিতরে শেষ করে আসবি, নয়তো তোদের আমি শেষ করে দিব। টাকা নেওয়ার সময় তো আর কম নিসনি, কাজ করতে এত দেরি লাগছে কেন? সর্দার বলল, স্যার আজকের ভিতরেই কাজ শেষ হয়ে যাবে। ওই তোরা রেডি হয়ে চল, ওই বেটাকে আজকে বাসাতেই খতম করে দিব। একজন বলল, উস্তাদ ওরে কি করবো? সর্দার বলল, ও থাক, সব যখন জেনে গেছে আমাদেরও চিনে গেছে, এসে ওকেও সাইজ করবো, চল এখন তাড়াতাড়ি চল। তারপর আমাকে হাত পা বেঁধে একটা চেয়ারের মধ্যে বেঁধে রেখে চলে গেল। জানের ভয় হচ্ছে, কিন্তু ওরা তো যাচ্ছে তনির বাবাকে মারতে, আমাকেই কিছু করতে হবে। অনেক কষ্টে দাঁত দিয়ে রশিটা একটু ঢিলা করে একটা হাত পকেটে ঢুকিয়ে ফোনটা বের করলাম। 999 ফোন দিলাম। উপাস থেকে বলল, হ্যালো স্যার, কিভাবে সহযোগিতা করতে পারি? আমি বললাম,
চৌধুরী সাহেবের জানের বিপদ আছে, যত তাড়াতাড়ি সম্ভব উনার বাসায় চলে যান। উপাস থেকে বলল, আপনি কে বলছেন? আমি বললাম, আমাকে না চিনলেও হবে, আপনারা তাড়াতাড়ি ওখানে চলে যান। আর আমাকেও একটা বন্ধ করে আটকে রেখে গেছে, কোথায় আছি জানি না। উপাস থেকে বলল, আপনি একদমই ভয় পাবেন না, আর আপনার ফোন বন্ধ করবেন না, আমরা শীঘ্রই আসছি। ওদিকে তন্নির মাথা নষ্ট হয়ে গেছে, ওর গায়ে হাত তুলেছে, বেটার হাত আজ ভেঙে পকেটে ঢুকিয়ে দিব। তন্নি তার গ্যাং নিয়ে সারা কলেজে খুঁজে কোথাও হাসানকে পেল না। ও মনে হয় বাসায় চলে গেছে, শালারে ওখানেই ধরতে হবে। সাঙ্গপাঙ্গ নিয়ে হাসান যেখানে ভাড়া থাকে সেখানে যেতে লাগলো। এদিকে মাস্তানগুলো চৌধুরী বাড়ির সামনে এসে পৌঁছাতেই পুলিশ সবগুলোকে ধরে ফেললো। তারপর তন্নির বাবাকে সব জানালো। তন্নির বাবা বলল, অফিসার, আপনারা কিভাবে জানলেন আমার উপর হামলা হতে পারে? পুলিশ বলল, জরুরি কল সার্ভিসে একজন ফোন করে বলল। তন্নির বাবা বলে, ও, সে কোথায়? পুলিশ বলল, পুলিশ তাকে উদ্ধার করতে গেছে। তন্নির বাবা বলে, আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আর ওই লোকটাকে এখানে পাঠাতে বললেন। পুলিশ বলল, আচ্ছা স্যার। এই, ওদের জিপে তোল, আগে থানায় নিয়ে যাই, পরে বের করব কেন ওনাকে মারতে চাইছিল। পুলিশের গাড়ি হাসানকে চৌধুরী বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল চৌধুরীর সাথে দেখা করে যেতে। বাড়িতে হামলার কথা শুনে তন্নি তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। হাসান যখন গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে তখনই তন্নি ওর কলার চেপে ধরে বলল, বেটা, তোর সাহস তো কম না, আমারে থাপ্পড় মেরে আবার আমার বাড়িতেই আসছোস। আজকে তোর একদিন আর আমার যে কদিন লাগে। চৌধুরী সাহেব মেয়ের এমন কাণ্ড দেখে প্রচণ্ড ধমকে বললেন, এই কি করছো? তুমি কি ভুলে গেছো সে তোমার বাবার জান বাঁচিয়েছে? তন্নি ভয় পেয়ে গেল, কারণ বাবা তাকে কোনোদিনও এভাবে বলেনি। কান্না করে দিল। তন্নির বাবা বলে, সেদিন তোমায় কত খুঁজলাম, কোথায় চলে গেছিলে, আর হঠাৎ করে এখানে কি মনে করে? আমি বললাম, পুলিশ বলল আপনার সাথে দেখা করে যেতে। তন্নির বাবা বলে, ও, তাহলে তুমি পুলিশকে জানিয়েছিলে হামলার কথা? তুমি কিভাবে জানলে? তখন আমি সব খুলে বললাম। তন্নির বাবা বলে, ম্যান, তোমার কাছে ঋণী হয়ে গেলাম, দুইবার আমার জীবন বাঁচালে। আমি বললাম, কি যে বলেন, জীবন তো আল্লাহ বাঁচিয়েছেন, আমি তো মানুষ হিসাবে আমার দায়িত্ব পালন করলাম। উনি বলল, তা বলো বাবা, তোমার কি চাই? আমি বললাম, সরি স্যার, আমার কিছু লাগবে না, আমি কি এখন যেতে পারি? উনি বললেন, আরে নাস্তা করে তারপর যেও। আমি বললাম, না স্যার, আমি যাই, আমার কাজ আছে। ওদিকে পুলিশ থানায় নিয়ে ইচ্ছে মতো দোলাই করার পরেও কেউ বলতে পারলো না কে তাদের সুপারি দিয়েছে, কারণ তারা কেউ লোকটিকে দেখেনি, শুধু ফোনে যোগাযোগ হয়েছে তাদের। স্যার, ওরা কেউ কিছু বলছে না, সবাই বলতেছে তাদেরকে একজন এই কাজের জন্য টাকা দিয়েছে, নাম বলতেছে পান না। কি করব? অফিসার বলে, ওদের চালান করে দাও। তারপর অফিসার তন্নির বাবাকে ফোন করে জিজ্ঞেস করে, চৌধুরী সাহেব, পান্না নামে কাউকে চিনেন? তন্নির বাবা বলে, না তো, কেন? অফিসার বলে, সে আপনাকে হত্যা করার জন্য সুপারি দিয়েছে, আপনি চিন্তা করেন না, আমরা দ্রুতই তাকে ধরার চেষ্টা করব। এই বলে ফোনটা রেখে দেয়। তন্নির মনটা আজ ভীষণ খারাপ। একে তো বাবার ধমক খেয়েছে, আবার রাশেদের সাথেও ঝগড়া হয়েছে, শুয়ে শুয়ে কান্না করতেছে। রাশেদ বলে দিচ্ছে ব্রেকআপ করে দিবে কাল বিকেলে লেকের পারে না আসলে। এদিকে আজকে নীরব ক্লাসে আসছে, খুব ভালো লাগতেছে, ও পাশে থাকলে অনেক ভালো লাগে। আমি নীরবকে বললাম, দোস্ত, তো নানার কি অবস্থা রে? ও বলল, ভালোই। শুনলাম তন্নির সাথে নাকি ঝামেলা করেছিলি, কেন লাগতে যাস ওর সাথে? আমি বললাম, লাগতে যাই কি সাধে? ওদিকে তন্নির চেহারাটা খুব অস্থির লাগছে আজকে, মন খারাপ করে ক্লাসে বেঞ্চে বসে রইল। ওর বান্ধবীরা জানতে চাইলে কিছুই বলে না। ও মেয়েটার চেহারা দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি, চোখে মুখে ক্লান্তি আর বিরক্তিকর চাহনি লেগে আছে। খারাপ লাগতেছে ওর এই অবস্থা দেখে। পুরো ক্লাস জুড়ে একটা কথাও বলল না। কি হয়েছে ওর, হঠাৎ কি হয়ে গেল? আমি তন্নিকে বললাম, এই, আপনার কি কোনো প্রবলেম হয়েছে? তন্নি জোরে ধমক দিয়ে বলল, এই ফকিন্নির বাচ্চা, এখন কি তোকে বলতে হবে আমার কি হয়েছে? উফ, কি তেজ রে বাবা। তারপর ক্লাস শেষে বাসায় চলে আসলাম, রিক্সাটা নিয়ে বের হলাম। সন্ধ্যা হয়ে আসছে, এখনো গন্তব্যে পৌঁছাতে পারলাম না। এই জায়গাটা একদমই শুনশান নীরব এলাকা। লেকের পাড় থেকে আরও 2 কিলোমিটার দূরের রাস্তা। যাত্রী নামিয়ে রওনা দিতে দিতে সন্ধ্যার অনেক পর হয়ে গেল। একদম জনমানবহীন শূন্য এলাকা, শুনশান নীরবতা। এখানে প্রায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। একটু দূরে দূরে চলে আসতে লাগলাম। হঠাৎ মেয়েলি কণ্ঠে চিৎকার ভেসে উঠল রাস্তার অনেকটা দূর থেকে। রিক্সাটা দাঁড় করিয়ে ভালোভাবে শুনতে চেষ্টা করলাম। হ্যাঁ, সত্যি তো, মেয়ে কণ্ঠে কেউ বারবার চিৎকার করছে, ছেড়ে দাও আমায়। এগিয়ে গিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।